সকাল পেরিয়ে দুপুর গড়িয়েছে, সূর্য আকাশের মাঝ বরাবর। শীতের দিনে রোদের তেজ এতটা দেখা যায় না, তবে আজ বেশ তেজ নিয়ে উঠেছে। মাথায় হাজার চিন্তায় কোনো কাজে মন বসছে না আবির্ভাবের। সৌরভ সন্দেহ করবে এমন কাজ তো করেনি আবির্ভাব, তাহলে সৌরভ হঠাৎ করে এমন লাপাত্তা হয়ে গেল কেন? হাতের বাইরে চলে গেলে মাকে খুঁজে পাওয়া যে বেশ কঠিন হয়ে যাবে। ভাবনার মাঝে দরজায় নক পড়ল। শেখর দরজা কিছুটা ফাঁক করে মৃদু কণ্ঠে বলল, স্যার আসবো? এসো। কোনো সংবাদ আছে কি? স্যার, কালু ফোন দিয়েছিল। আমাদের পুরাতন গোডাউনের পাশে যে বড় বাগানটা আছে ওখানে যেতে বললো এখন। কেন, কিছু বলে নাই? না স্যার, বললো এখনই যেন আমরা ওখানে যাই। ঠিক আছে চলো। শেখর মাথা নিচু করে শান্ত স্বরে বলল, স্যার আমি গিয়ে দেখে আসি, আপনি হয় এদিকটা সামলান। না চলো, আমিও যেতে চাই। গোডাউনের পাশে অনেক জায়গা জুড়ে বড় আমের বাগান। প্রাচীরটা দীর্ঘদিন হওয়ায় বেশ খানিক অংশ ভেঙে পড়েছে। বড় গাছের ডাল দিয়ে অংশ ভাঙা অংশ আটকানো। শেখর হাত দিয়ে ডালগুলো সরানোর সময় বেশ কয়েক জায়গায় কাটা ফুটল। ব্যথা গিলে নিয়ে নিজ কাছে মনোযোগ দিল। কাটা সরিয়ে ভেতরে ঢুকতে চোখে পড়লো কালুকে। গায়ের নোংরা লাল নীল রঙের জ্যাকেট, গলার মাফলারটা মনে হয় কখনো ধোয়া হয় নাই। গোফ ঠোঁটের উপর এসে পড়েছে। হাতে সিগারেটের নাক মুখ দিয়ে ধোয়া উঠছে। শেখর আবির্ভাব এগিয়ে আসলো কালুর কাছাকাছি। কালু আবির্ভাবকে দেখে দাঁত কপাটি বের করে বলল, আপনার কাজ হইয়া গেছে স্যার, চলেন ওই দিকটায়, ঘুঘুর ফাঁদে আটকে পড়েছে। শেখর পকেট থেকে রুমাল বের করে নাক মুখ চেপে ধরল। কালু কপাল কুঁচকে বলল, আরে ম্যানেজার বাবু, কালু কাঁচা কাম করে না, আমি কইছি লাশ পাইছি, গন্ধ নেই, রুমাল সরান। পচা লাশের গন্ধে থেকে 10 দিন 15 দিন যারা গোসল করে না তাদের শরীর থেকে আরো বেশি গন্ধ বের হয় কালু। নেক্সট আমাদের সামনে আসলে গোসল করে আসবে। ডিসগাস্টিং। ভীষণ বাজে ভাবে রেগে গেল কালু। কড়কঞ্চে বলল, ওই ম্যানেজার, একদম ইঞ্জিরি মারবেন না, পানি অপচয় আমার মোটেও পছন্দ না। রোজ রোজ গোসল করে পানি নষ্ট করার মানেই হয় না। আপনি কি আমার প্রেমিকা লাগেন যে আপনার লগে দেখা করতে আসলে আমার গোসল কইরা আইতে হইব? শেখর কিছু বলার জন্য উদ্যত হলে আবির্ভাব থমকে এবার দুজনকে থামিয়ে দিল। তোমরা দুজন থামবে এবার। সোহরাবকে পেয়েছো তুমি? হ স্যার, পাইছি। এই কালুরে কোনো কাম দিছেন, হেইটা কালু করে না এমন কখনো হয়েছে কি? ঠিক আছে, নিয়ে চলো আমাদের। বাগানের ভিতর খড়ের কদার উপরে বেশ কয়েকটা পাটের বস্তা। গায়ের উপর চড়িয়েছে সৌরভকে বেঁধে রাখা হয়েছে। সৌরভ নিজেকে ছাড়ানোর জন্য প্রাণপণে চেষ্টা চালাচ্ছে, শক্ত দড়ি দিয়ে বেঁধে রাখার জন্য পারছে না। শেখর চোখ মুখ শক্ত করে বলল, এত বস্তা দিয়ে রাখছো কেন গায়ে? হ্যাঁ নাহি হাঁফানি আছে, আমারে কইছে ঠান্ডা লাগলে নাহি হাঁফানি উঠে, মইরা যাইব, তাই যেন ওরে সাইরা দিই, কিন্তু শিকার তো সারা যাইব না। আর এদিকে আপনারাও কইতাছেন হ্যারে জীবন্ত চান, তাই হাঁফানি উঠা মইরা যেন না যায় তার লাগে এই ব্যবস্থা দিয়া রাখছি আর কি। কালু খড়ের গাদার পেছন থেকে কাঠের চেয়ারে এনে আবির্ভাবকে বসতে দিল। আবির্ভাব বসলো না, চেয়ার সরিয়ে সৌরভের পাশে রাখতেই বলল, সৌরভ। চোখ বন্ধ করে হাঁপাচ্ছে আবির্ভাব। কাছাকাছি বসতে পিটপিট করে চোখ খুলো সৌরভ। আবির্ভাবের দিকে চোখ পড়তে চমকে উঠল। পিঞ্জিরা ছেড়ে প্রাণ পাখিটা যেন এখনই উড়াল দিবে। ঘাম ছুটছে, কপালের বিন্দু বিন্দু ঘাম গাল গড়িয়ে গলার ঘাঁচে এসে পড়লো। তুতলি বলল, স্যার আপনি এখানে? আবির্ভাবের চাহনি পাল্টেছে, চক্ষুটা অগ্নিবর্ণ ধারণ করেছে, রাগে ফসফস করছে। হুঙ্কার দিতে গিয়েও থেমে গেল। চিবিয়ে চিবিয়ে বলল, আমি। পালাচ্ছিলি কোথায়? তুই কি ভেবেছিস পালিয়ে গেলেই আমার হাত থেকে বেঁচে যাবি? আমার আড়ালে আবডালে আমার পিছনে ছুরি মারার জন্য প্ল্যানিং করবি আর আমি কিছুই টের পাবো না? কোথায় যাচ্ছিলি বল আমাকে। আমি কোথাও পালাচ্ছিলাম না স্যার, আমি তো... কথাটা শেষ না করতে আবির্ভাব সৌরভের গাল চিপে ধরল, যাতে দাঁত চেপে বলল, বিদেশ গেলেই আমার হাত থেকে রক্ষা পাবি শুয়োরের বাচ্চা। ভালোই ভালোই বল আমার মা কোথায়? সৌরভের মাথায় বজ্রপাত হলো। অবিশ্বাস্য চোখে তাকালো আবির্ভাবের দিকে। চোখ গিলে মনে মনে ভাবল, শালা ওর মা বেঁচে আছে এটা কিভাবে জানলো? তুই বলবি নাকি তোকে এখানেই বলি দিয়ে দিব? সৌরভ হাত জোর করে বলল, আমি সত্যি জানি না আপনার মা কোথায়। ঠিক আছে বুঝেছি, তোর নিজের প্রাণের উপর মায়া নেই। কালুর দিকে তাকিয়ে বলল, তোমার চা পাতি কোথায় দাও,
আর একটা খুন তাহলে করেই ফেলি। স্যার আপনি সইরা আছেন, আমি দেখা লচ্ছি। খালি কন ওর মুন্ডু খান কয় ভাগ করুম। তোমাকে যেটা বলছি সেটা করো, আমাকে দাও, আমি শেষ করব এই সকল বেজন্মাদের। কালু চাপাতি এগিয়ে দিল আবির্ভাবের দিকে। শেখর ঢোক গেল। কালু বেশ মজা পাচ্ছে, বড় লোকদের এভাবে খুন করতে আজই প্রথম দেখবে। একটা অন্যরকম অভিজ্ঞতা হবে। আবির্ভাব চাপাতি দু হাতে দিয়ে উঁচু করে মাথা উপর তুলতে সৌরভ চিৎকার দিল। স্যার বলছি। আবির্ভাব থেমে গেল, থাপ করে সৌরভের পাশে বসে পড়ল। ওকে বলো। স্যার আপনার মা এখন কোথায় আমি জানি না, তবে আগে উনি মিরপুর আমার খালার বাড়িতে ছিল, ওখানেই বন্দি করে রাখা ছিল ওনাকে। তবে গত 1 সপ্তাহ হলো ওনাকে আমরা পাচ্ছি না। ওনাদের ধারণা আপনি আপনার মায়ের খোঁজ পেয়ে তুলে নিয়ে গিয়েছেন। আবির্ভাবে নিজেকে সামনে নিয়ে শান্ত কণ্ঠে বলল, ওনারা কারা? আমি ওনাদের চিনি না স্যার, ফোনে কথা হয়েছে ওনাদের সাথে। আমি টাকার বিনিময়ে ওনাদের কাজ করতাম স্যার। আমাকে শুধু বলেছিল ওনাকে যেন কোথাও লুকিয়ে রাখি, বিনিময়ে মোটা অঙ্কের টাকা দিবে। কিন্তু বিশ্বাস করুন, আমি জানতাম না উনি আপনার মা। উনি হারিয়ে যাওয়ার পর জানতে পারি ওই মহিলাটা আপনার মা ছিল। আবির্ভাবের চোখে মুখে ক্রোধ। সৌরভের গলা চিপে ধরে বলল, আমার মাকে কতদিন বন্দি করে রেখেছিলি বল? শেখর এসে ছড়িয়ে নিল আবির্ভাবের হাত। সৌরভ কাঁচতে কাঁচতে বলল, আপনি যখন দেশে ফিরে আসলেন তখন আমার কাছে এমন প্রস্তাব আসে। প্রথমে আমি রাজি হই না, তবে মোটা অঙ্কের টাকা পেলে সন্তানদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারবো এই ভেবে রাজি হয়ে যাই। তবে আমি সত্যি যদি জানতাম এটা আপনার মা ছিল, আমি কখনো এমনটা করতাম না স্যার। মোহনাকে মেরেছে কে? স্যার ওরাই মারছে। অফিসে কিছু ডকুমেন্টস ছিল, ওগুলোই ওরা খুঁজতে এসেছিল। ততক্ষণে মোহনা চলে আসে। মোহনা সবার মুখ দেখে ফেলায়, মেরে ফেলে ওকে। ওদের ঠিকানা দে। আমার কাছে ওদের কোনো ঠিকানা নেই স্যার, তবে শুধু ফোন নাম্বার আছে যার মাধ্যমে যোগাযোগ হতো আমাদের। আবির্ভাব সৌরভের থেকে নাম্বার নিয়ে বেশ কয়েকটা আঘাত করল। কালুর দিকে তাকিয়ে বলল, বন্দি করে রাখো ওকে। আমার মাকে না পেলে ওকে দিয়ে আবার খুন করা শুরু করব। ছেড়ে দে বলছে, কি করছিস? পাগল হয়ে গেলি? নিজের মামার গায়ে হাত তুলছিস কোন সাহসে? সবচেয়ে বড় কথা, সে এখন তোর শ্বশুর। কি হয়েছে বল আমাকে। সাদেক আহসানের চক্ষুদ্বয় বড় বড় হয়ে গিয়েছে। জিহ্বা বেশ খানিক ছোট ভেদ করে বাইরে বের হয়ে গিয়েছে। সন্ধ্যায় নাস্তা সেরে সবে মাত্র সালে আহসানের সাথে জরুরি কথা বলতে বসেছিল, তখনই আবির্ভাব এভাবে আক্রমণ করে শুরু করবে কিছুই বুঝে ওঠার আগে গলা চেপে ধরে সালে আহসান। আবির্ভাবের শক্তির সাথে পেরে উঠছে না। আবির্ভাব ধাক্কা দিয়ে বেশ খানিক দূরে ছুঁড়ে ফেলে দিল সালে আহসানকে। 2 হাত দ্বারা সাদেক আহসানের গলা চেপে ধরে রুদ্রকণ্ঠে হুঙ্কার ছেড়ে বলা, শোরের বাচ্চা বল, আমার মায়ের সাথে কি করেছিস? সালে আহসান ততক্ষণ নিজেকে সামনে নিয়ে আবির্ভাবের হাত থেকে সাদেক আহসানকে ছাড়ানোর চেষ্টা করছে, তবে এবার ব্যর্থ। আর কিছু সময় এভাবে গলা চেপে ধরে একটা সাদেক আহসানকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। সালে আহসান দিশে না পেয়ে চিৎকার দিয়ে সবাইকে ডাকলো। চিৎকার আজ সবার কানে পৌঁছতে বেশি সময় লাগলো না। কয়েক সেকেন্ডের মধ্যে ছুটে আসলো সবাই সাদেক আহসানের রুমে। এই রুমে সাদেক আহসান অফিসিয়ালি কাজ কর্মসারে, এজন্য বসার সবার তেমন যাতায়াত নেই। শাহানার রুমে ঢুকতে হাতকে উঠল সবার চক্ষু কপালে। একই দৃশ্য দেখছে সবাই। আবির্ভাব কি করছে, কেনই বা করছে এইসব? রাহাত আর অয়ন মিলে আবির্ভাবকে ছাড়িয়ে নিল। রাহাত আহসান আবির্ভাবকে কাছে টেনে নিয়ে পড়ল, কি করছিস? কোথায় গেল তোর ধৈর্য? এত বছর ধৈর্য ধরে ছিলি, তাহলে এখন কেন এভাবে ধৈর্য হারা হচ্ছিস? বাসার সবার সামনে তুই সাদেক আহসানের গায়ে হাত তুললি কেন? আবির্ভাব শান্ত হয় নাই, হুঙ্কার ছেড়ে বলল, আমার মা কোথায় বল? ছেড়ে দাও আমাকে, আমি এই শোরের বাচ্চাকে এখনই খুন করে ফেলবো। অভিক এগিয়ে আসলো এবার। আবির্ভাবের হাত চেপে ধরে বলল, আমার সাথে ওই দিকটায় চলো, তোর সাথে আমার জরুরি কথা আছে, শান্ত হ প্লিজ। আবির্ভাব রাহাত আহসানকে সরিয়ে অভিকের মুখে সজোরে ঘুষি বসিয়ে দিয়ে বলল, কি ভেবেছিস চুপচাপ থাকি জন্য আমার আড়ালে আবডালে এত কিছু করে যাবি তোরা? আমি কিছুই টের পাবো না? কোনো আলাদা কথা বলার সময় এখন নেই। অপরাধী সব কয়টারে নিজ হাতে শাস্তি দিয়ে তবেই শান্ত হব আমি। এত বছর শক্ত কোনো প্রমাণ ছিল না জন্য ছেড়ে দিয়েছি তোদের। আজ সাদেক আহসানকে খুন করে তবেই এখান থেকে বের। কথাটা শেষ
না করতেই আবির্ভাবের গালে সজোরে থাপ্পড় পড়লো কয়েকটা। আবির্ভাব গালে হাত দিয়ে কড়া দৃষ্টিতে তাকালো সারাহার দিকে। বাবাকে এভাবে আঘাত করতে দেখলে কোনো মেয়ে চুপ হয়তো থাকতে পারবে না। সারাও পারল না চুপ থাকতে, কয়েকটা থাপ্পড় দিয়ে বাঘিনীর ন্যায় হুঙ্কার ছেড়ে বলল, এই জন্য তোকে স্বামী হিসেবে মেনে নিতে চাইনি আমি। খুনি কোথাকার, ভেবেছিলাম নিজেকে পরিবর্তন করে ফেলবি। আসলে আমার ভাবনাটাই ভুল। খুনি কখনো ভালো হয় না। তোর নজর এখন আমার বাবার উপর পড়েছে। হ্যাঁ, আমার বাবার দিকে চোখ তুলে তাকালে তোর চোখ আমি উপড়ে ফেলে দিব। বের হয়ে যা বাসা থেকে, তোর মুখ আমি দেখতে চাই না। অয়ন এসে সারাকে থামালো, ব্যস্ত কণ্ঠে বলল, এসব কি বলছিস বনু? তুই ভাইকে ভুল বুঝছিস। তোর সাথে আমার ইম্পর্টেন্ট কিছু কথা আছে, তুই আয় এদিকে। সারা অয়নের হাত সরিয়ে দিয়ে তচ্ছিলের স্বরে বলল, বাহ ভাইয়া বাহ, এত কিছুর পরেও এই লোকের অপরাধ তোমার চোখে পড়ছে না, নাকি টাকা পয়সা দেখে চোখে কালো পর্দা পড়ে রয়েছে? অয়ন ধমকি স্বরে বলল, যেটা জানিস না সেটা নিয়ে কেন কথা বলছিস? ভাইয়া শুধু শুধু কারো গায়ে হাত তোলা মানুষটা। আগে শুনতে দে কি হয়েছে। আমি এই লোকের কোনো কথা শুনতে চাই না। বের হয়ে যেতে বলো ওইখান থেকে। আবির্ভাব ধীরে ধীরে ছবির কাছে এগিয়ে গেল। দরজার কোনায় দেয়ালে পিঠ চেলিয়ে দিয়ে ফুপিয়ে কাছে ছবি। আবির্ভাব ছবির হাত ধরে অনেক কাছে টেনে এনে বলল, আমার বোনকে তোর উপর ভরসা করে এখানে রেখে যাচ্ছি। সবাইকে হারিয়ে আমি নিঃস্ব। আমার বোন ছাড়া আর কেউ নেই। ওকে দেখে রাখিস, আমি খুব তাড়াতাড়ি ফিরব। অনেক চোখে পানি ভেজা কঞ্চে বলল, তোমার ভরসার জায়গাটা আমি নষ্ট হতে দেবো না ভাইয়া। সব ঝড় ঝাপটা থেকে আগলে রাখবো আমি এই ছবিকে। তুমি প্লিজ বোনের কথায় কষ্ট পেও না। বোনের মাথায় ঠিক নাই কি রেখে কি বলে ফেলেছে। আবির্ভাব এড়িয়ে গেল অন্যের কথা। ছবির মাথায় হাত বুলিয়ে দিয়ে হনহনিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ছবি ফুপিয়ে কাঁদছে। পোড়া কপালে সুখ সহ্য হয় না বেশি দিন। সারার মাথা ফাঁকা ফাঁকা লাগছে। নিজের স্বামী যদি তারই বাবাকে মেরে ফেলার হুমকি দেয় তাহলে হয়তো কোনো মেয়ের মাথায় ঠিক থাকবে না। সারা ফ্লোরে হাঁটু গেড়ে বসে ডুকরে কেঁদে উঠল। নতুন জীবনে পদার্পণ করার শুরুতেই ভাঙনের ইঙ্গিত। এ কেমন ঝড় আসলো তার জীবনে। আহসান পরিবারে নেমেছে শোকের ছায়া। সাদেক আহসান নিজেকে পরিবর্তন করে ফেলেছে। বেশ কিছুদিন যাবৎ কোনো খারাপ কাজে যুক্ত হতে দেখে নাই সাহানারা। স্বাভাবিক জীবনযাপনই করতে দেখেছিল। তাহলে হঠাৎ কি হলো যে আবির্ভাব এতটা রেগে গেল? অকারণে কারো উপর আক্রমণ করার ছেলে আবির্ভাব নয়। তাহলে সবটাই কি সাদেক আহসানের অভিনয়? ভাবনার মাঝে অরুণিমা মৃদু ধাক্কা দিল শাহানারাকে। ফ্রাই প্যানের মাছগুলো পুড়ে ছাই হয়ে গিয়েছে। এসব চিন্তা করতে করতে শাহানার মাথা থেকে সব বের হয়ে গিয়েছিল। রান্না করতে বসেছে সে। অরুণিমা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি বিশ্রাম করুন মা, আমি বাকি রান্না সেরে ফেলছি। শাহানারা তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, তোমার শ্বশুর কি সত্যিই নিজেকে পাল্টে ফেলেছে, নাকি সবটাই ওনার অভিনয় অরুণিমা? অরুণিমা কেঁপে উঠল। সাদেক আহসান নিজেকে পরিবর্তন করে নাই। ভেতরে ভেতরে তারা যে কোনো বড় ষড়যন্ত্র প্ল্যানিং করছে সেটা অরুণিমা আগে টের পেয়েছিল। মাঝরাতে সাদেক আহসানের সাথে কোথাও একটা বের হয়ে যায়, সেটা নিজ চোখে দেখেছে অরুণিমা। বাসায় নতুন করে কোনো অশান্তি হোক সেটা সে চায় না, এজন্য মুখ বন্ধ রেখেছিল। কিন্তু কি প্ল্যানিং করছে সেটা ধরতে পারে না। অরুণিমা চিন্তিত মুখ দেখে শাহানারা মৃদু কণ্ঠে ডাক দিল, কি ভাবছো বৌমা? তেমন কিছু না, ভাবছি আপনি সত্যিই কতটা সহজ সরল মা। বাবার কয়েকদিনের ব্যবহারে কেমন ভেবে নিয়েছেন সত্যি বাবা বুঝি পাল্টে গিয়েছে। আমি দেখেছি মা, আপনি ঘুমিয়ে যাওয়ার পর বাবা রোজ রাতে মেজো চাচ্চুর সাথে কোথাও একটা বের হয়ে যায়, ফিরে আসে বেশ কিছু সময় পর। তবে তাদের যাওয়ার পরটা বাসার পেছন গেট দিয়ে। শাহানারা চমকে উঠলো, আতঙ্কিত কণ্ঠে বলল, আমাকে আগে জানাও নাই কেন? আপনি চিন্তা করবেন, আপনার হাসি মুখ দেখে ইচ্ছে করে না আর এসব বলতে। তবে আমি জানি না বাবা ভাইয়ার সাথে কি করেছে। আপনি কি জানেন আম্মা? শাহানারা ঠোক গিল, কথা এড়িয়ে কি বললাম, খাবার রেডি করতে দেরি হয়ে যাবে, চলো দুজন মিলে রান্নাটা শেষ করি আগে। আপনি কি কথা ঘুরিয়ে নিলেন আম্মা? না, কথা ঘুরাতে যাব কেন? আমার কেন জানি মনে হচ্ছে আপনি সবটা জানেন। তোমার সাথে পরে কথা হবে এই নিয়ে, এখানে কেউ শুনতে পাবে, দয়া করে চুপ করো। দুজনের কথোপকথন শেষ হতে না হতে চেঁচামেচির আওয়াজ কানে আসলো। শাহানারা চুলো অফ করে ড্রয়িং রুমের দিকে ছুটল। সাহেরা বেগম ছবির মাথায় লাঠি দিয়ে প্রহার করেছে, গলগুলি রক্ত ঝরছে সেখান থেকে। শাহানারা চিৎকার দিয়ে উঠল, আতঙ্কিত গলায় বলল, এ কি করলেন আম্মা? মেয়েটাকে এভাবে আঘাত করলেন কেন? 100 বার আঘাত করব। আমার বড় খোকার আঘাত করেছে ওর ভাই, আমি ওরে আঘাত করে মনের জ্বালা মিটাবো।
আমার জীবনটা ছারখার করে দিয়েছে সঞ্জু। এখন ওর পোলামাইয়া আয়সা আমার সানাপোনার মাইনা ফেলার হুমকি দিবে, আমি সেটা সহ্য করব না। সারা রুমে বসেছিল, কয়েক ঘন্টার ব্যবধানে চেহারার অবস্থা বেহাল করেছে, কান্না করে চোখ ফুলিয়ে ফেলেছে। চিৎকারের আওয়াজ শুনে ছুটে এসেছে নিচে। সাহেরা বেগমের কাছাকাছি গিয়ে দাঁতে দাঁত চেপে বলল, যে অপরাধ করেছে তারই গিয়ে মারো, ওকে মারলি কেন? তুই একদম কথা কবি না, ননদের ওপর দরদ উতলে পড়ছে দেখছি। বেঈমান মাইয়া কোথাকার, বাপের খুন করার হুমকি দিল, গায়ে হাত তুললো, আর তার বোনের ওপর এত দরদ। দাদিমা একদম মুখ সামলে কথা বলবে। ছবি এ বাড়ির বউ আর রইল ননদ, আমি ওর ভাইকে স্বামী হিসেবে মানি না, সেখানে ননদ আসলো কোথা থেকে? সারা বেগম শুনল না সারার কথা। লাঠি তুলে ফের আঘাত করতে গেলেই লাঠি চেপে ধরল অভিযুক্ত ছিল স্বরে বলল, গাছ যদি আকাশা হয় তার ফল অখাদ্য হবে। এক পা তো কবরে চলে গিয়েছে, এখন তো নিজেকে বদলাও দাদিমা। সকাল থেকে ছবির শরীর ভালো না, সারা শরীরে অ্যালার্জি উঠেছে, লাল হয়ে গিয়েছে। অয়ন বের হয়েছিল ছবির জন্য ওষুধ আনতে, এসে এমন দৃশ্য দেখে মাথায় বাজ পড়ল। সাহেরা বেগমের দিকে কড়া নজরে তাকে হুঙ্কার ছেড়ে বলল, খবরদার দাদিমা, আর একটা আঘাত করলে আমি কিন্তু ভুলে যাব তুমি আমার বাবার মা। নিজের সম্মান নিজে ধরে রাখতে শেখো। বয়সে তুমি অনেক বড় বিধায় আমার বউয়ের গায়ে হাত তুলে পার পেয়ে গেলে, না হলে যে হাত দিয়ে ওর গায়ে হাত তুলেছ সে হাত এখনই ভেঙে গুঁড়ো করে ফেলতাম। সাহেরা বেগম উচ্চস্বরে কেঁদে উঠল, হাত পা ছড়িয়ে মেঝেতে বসে চিৎকার দিয়ে বলল, কই গেলি বড় খোকা? দেখ তোর পোলা আমারে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এই ছিল আমার ভাগ্যে, শেষ বয়সে এসে নাতির হাতে মার খাইতে হচ্ছে। অয়ন ছবিকে নিজের কাছে আগড়ে নিল, পকেট থেকে রুমাল বের করে কাটা জায়গায় চেপে ধরে তাতে চেপে বলল, 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছ, এখন আবার নাটক করো? তুই নাটকীয় নারী, এর জন্য জন্ম দিয়েছে আমার নাটকবাদ সন্তান। সাহেরা বেগম হুঙ্কার ছেড়ে উঠে দাঁড়ালো, অয়নের দিকে তেড়ে এসে বলল, বাইর হইয়া যায় এ বাড়ি থেকে। পোলা একদম মায়ের মতো হয়েছে, বড়দের কিভাবে সম্মান দিয়ে কথা কইতে হয় সেটাও শিখস নাই। খবরদার, আমার মাকে নিয়ে একটা কথা বলবে না। তোমার মতো কচুটে বুড়ির মুখে আমার মায়ের নাম কোনো কিছুতেই শুনবো না আমি। সানারা থমকে চুপ করে দিল অয়নকে। সাহেরা বেগম থামল না, বিরতিহীন কান্না চলল। রাহাত আহসান বুঝিয়ে শুনিয়ে ঘরে রেখে আসলো মাকে। অয়ন ছবিকে নিয়ে নিজের রুমের দিকে গেল। ঘরে এসে ছবিকে বিছানায় বসিয়ে ফার্স্ট এড বক্স এনে কাটা জায়গা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিয়ে হাতে হাত রেখে বলল, খুব ব্যথা করছে জান। ছবি মূর্তির মতো বসে আছে, কোনো রকম উত্তর দিল না। অয়ন আবারও একই প্রশ্ন করলো। ছবি চমকে উঠল হিচকি তুলে, অয়নের দিকে তাকিয়ে ভেজা কণ্ঠে বলল, একটা প্রশ্ন করব, কথা দিন সত্যি কথাটা আমাকে বলবেন? বলবো। ভাইয়া বাবাকে ওভাবে মারলো কেন, আর কেনই বা ওভাবে ব্যবহার করলো? আমি জানি ভাইয়া একটু রাগী, তাই বলে বেয়াদব নয় আমার ভাই। বলুন না কেন অমন করলো? আমি সত্যি জানি না ভাইয়ার হঠাৎ কি হয়েছে, তবে এটুকু জানি আমার বাবাকে তুমি যতটা সহজ সরল ভাবো, বাবা মোটে অমন না। মানে? অন্য একদিন বলবো, এখন চুপচাপ এখানে বসো, আমি খাবার আনছি, খেয়ে দিয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়বে। শরীর ঠিক হলে তখন সবটা বলবো। খাবার আমার গলা দিয়ে নামবে না। ভাইয়া কোথায় আছে? আমি ভাইয়ার সাথে একটু কথা বলতে চাই। ভাইয়া বাসায় আছে, আমি মাত্র কথা বলেছি, বললো মাথা ব্যথা করছে, রেস্ট করবে। এখন কি কল করা ঠিক হবে? সকালে কথা বলিয়ে দিবেন তো? দিব, তবে খাবার খেয়ে ওষুধ খেয়ে নাও আগে। ছবি খাবার খেতে রাজি নয়, তবে অয়ন জোর করে খাইয়ে ওষুধ খাইয়ে দিল। ছবিকে খাওয়ানোর শেষে প্লেটের অবশিষ্ট ভাত নিয়ে খেয়ে ছবিকে বুকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি হাজবেন্ড হিসেবে একদম পারফেক্ট নই, তাই না? আমার খামখেয়ালি পনায় তোমাকে বারবার আঘাত সহ্য করতে হয়। ছবি অয়নের মুখে আঙুল ঠেকিয়ে বলল, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। আমি যতবারই এ বাড়িতে লাঞ্ছিত হয়েছি ততবার আপনি আমাকে আগলে নিয়েছেন। উপরে ক্ষত বড়ই তুচ্ছ আপনার ভালোবাসা আর যত্নের কাছে। এই যে আমি আমার নিরাপদ জায়গায় আশ্রয় পেয়েছি, যখন ক্ষত তো তখনই সেরে গিয়েছে। অয়ন ছবির কপালে আলতো করে চুমু এঁকে দিয়ে বুকে শক্ত করে জড়িয়ে ধরল। রাত পোহালেই কাল শুক্রবার, শুক্রবারের সকল অফিস আদালত সরকারি কাজ সব বন্ধ থাকবে। যেবার পাসপোর্টটা যেভাবেই হোক আজই ঠিক করতে হবে। দেশের বাতাস যেন দূষিত হয়ে উঠেছে তার কাছে, প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়াটাও ভুলে গেছে বহুকাল। এখন পাসপোর্টের ঝামেলাটা শেষ করে ভিসা করে কানাডা চাচুর কাছে যেতে পারলেই যেন বাঁচে। শালটা গায়ে পেঁচে সুতির ব্যাগে
জিপার খুলে 100 টাকার চকচকে নোট বের করে রিস্কাওয়ালা মামার হাতে তুলে দিল। মামা টাকাটা উল্টে পাল্টে দেখে বলল, মামা বাংতি নেই তো, খুচরা টিয়া দিন। ভাড়া কত হয়েছে মামা? 70 টিয়া, 30 টিয়া খুচরা নেই। জল লইয়া আজ আর কামে বাইর হই নাই, এমন দেই ছোট পোলাডার গায়ে বহুত জ্বর। পোলাডা আমার নিস্তেজ হয়ে পড়েছে, হাতে টাও নাই, ওষুধ কিনা আনমু, তাই এমন বাইর হওয়া লাগলো। জেবা করুণ দৃষ্টিতে তাকাল লোকটার দিকে। ব্যাগ থেকে 1000 টাকা নোট বের করে রিক্সাওয়ালার হাতে দিয়ে বলল, জ্বর নিয়ে গাড়ি চালাবেন না মামা, এই টাকাটা নিয়ে ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যাবেন। রিক্সাওয়ালা বিনা পরিশ্রমে টাকা নিতে রাজি হলো না, ফিরিয়ে দিল টাকা। জেবা টাকা হাতে গুঁজে দিয়ে বলল, বেশ, এমনিতে টাকা নিতে হবে না, আপনার ফোন নাম্বারটা দিন, আমি যখন বের হব আপনাকে কল দিয়ে জানাবো। আমার বাসার সামনে থেকে আমাকে রোজ তুলে আনবেন, তাহলে টাকাটা পরিশোধ হয়ে যাবে। রিক্সাওয়ালা রাজি হলো, টাকাটা নিয়ে খুশি মনে চলে গেল। জেবা রিক্সাওয়ালা যাওয়ার পানে থাকালো কিছু সময়। দীর্ঘশ্বাস ফেলে পাসপোর্ট অফিসে পা বাড়াতে চোখ পড়ল রাস্তার ধারে জড়সড় হয়ে বসে কোনো বয়স্ক মহিলা থরথর করে কাঁপছে। জেবার বেশ খারাপ লাগলো, ধীরে ধীরে এগিয়ে গেল সেখানে। মহিলাটা জেবাকে দেখে ঝোঁকিল, কিছুটা ভয় পেয়ে আতঙ্কিত গলায় বলল, আমি চলে যাব, আমারই মেরু না। জেবা শান্ত গলায় বলল, আপনি প্লিজ শান্ত হন, আমি আপনাকে তাড়িয়ে দিতে আসি নাই। মহিলাটি শান্ত হলো, ফিসফিস করে বলল, তাড়িয়ে দিতে আসো নাই, তাহলে কেন এসেছো? আপনি এখানে এত রাতে কি করছেন, আর শীতের পোশাক পরেন নাই কেন? তুমি কাউকে বলে দিবে না তো? না, বলবো না, বলুন। মহিলাটি হাত ইশারায় করে জেবাকে কাছে যেতে বলল। জেবা নির্দ্বিধায় মহিলাটির পাশে গিয়ে বসল, ফিসফিসিয়ে বলল, কাউকে বলো না কিন্তু, আমি আমার ছেলে মেয়েকে খুঁজছি, ওদের না আমি হারিয়ে ফেলেছি। কথাগুলো বলেই ফুপিয়ে কেঁদে উঠল। জেবার বেশ মায়া হলো, হাত দিয়ে চোখের পানি মুছিয়ে বলল, আপনার ছেলে মেয়ের নাম কি বলতে পারবেন? দেখতে কেমন তারা? তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারতাম। না, নাম? মাথা চুলকে বলল, নাম তো মনে নেই, তবে আমার ছেলে অনেক সুন্দর দেখতে। মেয়েটা বেশ ছোট, এখনো ভালোভাবে হাঁটা শিখে নাই। দুধ খাওয়ার জন্য মেয়েটা হয়তো বেশ কাঁদছে, তুমি খুঁজে দিতে পারবে ওদের? আন্টি, নাম না বললে কিভাবে খুঁজবো? আপনি একটু নাম বলুন না। মহিলাটি হুঙ্কার দিয়ে বলল, তুমিও ওদের দলের তাই না? আমার ছেলে মেয়ের নাম বলি আর ওদেরকে বন্দি করে ফেলো। সরে যাও এখান থেকে, বলবো না আমি নাম। মহিলাটি আর এক মুহূর্ত থামল না সেখানে। গায়ের ছেঁড়া পোশাকটি লুটুপুটি খাচ্ছে মাটিতে, উস্কো খুস্কো চুলগুলো এলোমেলো হয়ে সামনে দোল খাচ্ছে, দৌড়াচ্ছে সে আপন গতিতে। যেবা পেছন থেকে কয়েকবার ডেকে থেমে গেল। এ শহরে মানসিক ভারসাম্যহীন মানুষের অভাব নেই। কত মানুষ প্রিয়জনকে হারিয়ে, সম্পদ হারিয়ে, প্রতারিত হয়ে, মস্তিষ্কে বিকৃত হয়ে পথে পথে ঘুরে বেড়ায়। উনি হয়তো তাদের একজনই হবে। তবে যেবার বেশ খটকা লাগলো, উনি কোন দলের কথা বললো? সারা বিছানায় শুয়ে হাসপাস করছে, অস্বস্তি যেন তাকে গ্রাস করে রেখেছে। মাথা অজস্র চিন্তার ভিড়, হৃদয় যেন অশান্ত ঢেউয়ের টালমাটাল, চোখ ঝাপসা হয়ে উঠেছে। বিগত 3 ঘন্টা যাবৎ ঘুমানোর জন্য চেষ্টা করছে, ঘুম যেন ধরা দিতে নারাজ। শোয়া থেকে উঠে বসলো এবার। বালিশের পাশে রাখা ফোনটা হাতে তুলে পাওয়ার বাটন চাপ দিতে চোখ মুখ শক্ত হয়ে উঠেছে। 50টা মিসড কল এসেছে আবির্ভাবের নাম্বার থেকে। ফোনটা সাইলেন্ট থাকায় বুঝতেই পারে নাই, কল ব্যাক করার প্রশ্নই আসে না। তবে ফোন নর্মাল মুডে করে বিছানায় রাখতে গেলে স্ক্রিনে আবারও আবির্ভাবের নাম্বারটা জল করে উঠল। সারা কল রিসিভ করলো না, কেটেও দিল না। কল কেটে যাওয়ার কয়েক সেকেন্ড পর আবারও মেসেজ টোন বেজে উঠল। কৌতূহলবশত ফোনটা হাতে নিয়ে মেসেজ চেক করলো। আবির্ভাবের মেসেজ এসেছে, সারা প্লিজ পিক আপ দ্য কল, আই নিড টু টক টু ইউ অ্যাবাউট সামথিং আর্জেন্ট প্লিজ। আবির্ভাব ভীষণ অনুরোধ করেই মেসেজটা করেছে। মেসেজ চেক করে কয়েক সেকেন্ডের মধ্যে আবার রিংটোন বেজে উঠল। সারা এবারও রিসিভ করলো না। ফোন বিছানায় রেখে গায়ের শালটা ভালোভাবে জড়িয়ে বেলকুনির দিকে চলে গেল। এই মুহূর্তে আবির্ভাবের সাথে কথা বলার বা শোনার ইচ্ছেই তার নেই। চৌধুরী প্যালেসের সামনে দিকটায় অনেকটাই ফাঁকা জায়গা, সেখানে নানা রকম দেশি বিদেশি ফুল গাছ লাগানো। আবির্ভাব বাসার ভিতর ভীষণ দম বন্ধ হয়ে আসছে। নিজেকে একটু রিলিফ দিতে বাগানের দিকে চলে আসলো। সারাকে এতবার কল দেওয়ার পরও রিসিভ করলো না। যদিও এই বিষয়ে সারার উপর বিন্দু পরিমাণ রাগ নিয়ে আবির্ভাবের সোহরাবকে দেওয়া ফোন নাম্বারের ডিটেলস
বের করার পর যখন জানতে পারে ফোন নাম্বারটা লাস্ট লোকেশন দেখাচ্ছে আহসান মঞ্জিল থেকে আর সিম রেজিস্ট্রেশন করা সাদিক আহসানের নাম্বারে, আবির্ভাব তখনই খেই হারায়। নিজের রাগ খুব দমিয়ে রাখতে পারেন। উত্তেজিত বশত সাদিক আহসানের গায়ে হাত তোলে। ভেতরে ভেতরে ভীষণ রাগ হচ্ছে তার। সাদিক আহসানকে সাবধান হওয়ার সুযোগ দিয়ে ফেলল। সে এখন আরো সতর্ক হয়ে যাবে। তার ভাবনার মাঝে ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠেছে জেবার নাম্বার। আবির্ভাব গুটিয়ে নিল, বিড়বিড় করে বলল, এত রাতে মিস হিমি কল দিল কেন? ফোন রিসিভ করে কানে ধরতেই জেবা ব্যস্ত কণ্ঠে বলল, সরি মিস্টার চৌধুরী, আপনাকে এত রাতে কল করে বিরক্ত করার জন্য আমি দুঃখিত। আসলে একটা জরুরি কথা বলার জন্য কখন থেকে কল করছি, আপনাকে লাইনেই পাচ্ছি না। আবির্ভাব শান্ত স্বরে বলল, সমস্যা নেই, বলুন কি বলবেন। মিহির জেল থেকে বের হয়েছে, আপনি কি খবরটা জানেন? কথাটা কানে যেতে মাথার উপর তীব্র যেন বজ্রপাত হলো। উদ্বিগ্ন গলায় বলল, হোয়াট? কিভাবে সম্ভব? এত তাড়াতাড়ি ছাড়া পাওয়ার তো কথা না। আমিও বুঝতে পারলাম না, তবে ও জেলে বাইরে আছে, আমি নিজ চোখে দেখেছি। ও খুব খারাপ মিস্টার চৌধুরী। একজন মধ্যবয়স্ক মহিলাকে টেনে হিচড়ে গাড়িতে তুলে কোথাও নিয়ে যেতে দেখেছি আমি। ওয়েট, মধ্যবয়স্ক মহিলাকে টেনে হিচড়ে কোথাও নিয়ে যাচ্ছে মানে কি? আমি ঠিক জানি না, তবে মহিলাটা যে মানসিকভাবে সুস্থ নয় সেটা আমি জানি। ওনার সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে। আমি জাস্ট পাসপোর্ট অফিসে ঢুকেছি, 5 মিনিট পর বের হয়ে দেখি মিহির এবং তার সাথে কিছু বখাটে ছেলে মিলে মহিলাটাকে জোর করে মাইক্রোবাসে তুলল। আমার মাথায় একটা জিনিস ঢুকছে, একজন মানসিক ভারসাম্যহীন বয়স্ক লোকের সাথে মিহিরের কি শত্রুতা থাকতে পারে? কোন দিকে নিয়ে গেছে আমি বলতে পারবেন? আমি ওদের ফলো করেছিলাম, ফলো করে মোহাম্মদপুর শিয়া মসজিদ পর্যন্ত যাই। তবে ওরা গাড়ি থেকে নেমে কোন গলিতে ঢুকেছে ওইটাই বুঝতে পারি নাই। ঠিক আছে, কাল আপনি ফ্রি আছেন? নিয়ে যেতে পারবেন আমাকে ওখানে? অবশ্যই পারবো। ওকে, তাহলে সকালের দিকে নিয়ে যাবেন আমায়। মিহির বাইরে থাকা মানে আমার বোনের বিপদ। আমার বোনের দিকে নজর দিলে ওরে আমি শেষ করে ফেলবো এবার। নাস্তার টেবিলে দৈনন্দিন মতো আজও তেমন সমাগম নেই। সাদিক আহসান টেবিলে খেতে আসেন নাই, তার খাবার সানারা রুমে দিয়ে এসেছে। সারা বেগম আজ রুমে খাবার না খেয়ে বহুদিন পর টেবিলে খাবার খেতে বসেছে। টেবিল ফাঁকা দেখে রাগী কণ্ঠে বলল, এবারে সবগুলা কি উপোস দিয়েছে আজ, নাকি পেটে খাওয়ান দাওয়ান লাগবো না? জমিদাররা এখনো নাস্তার টেবিলে আসছে না কেন? অরুণা মাথায় ঘুমটা তুলে ছুটে আসলো, ব্যস্ত কণ্ঠে বলল, দাদিমা এক্ষুনি চলে আসবে সবাই, আপনি বসুন, আমি খাবার বেড়ে দিচ্ছি। তোমারে আমি কইছি খাবার বাইরা দিতে, বড় খোকারে ডাকো, সে অহনে নাস্তা করতে আইলো না কে? বাবা তো রুমে খাবার খেয়ে নিয়েছে দাদিমা, বাবার শরীরটা ভালো নেই, এজন্য নিচে আসে নাই। শরীর ভালো থাকবো কি করে? পোলাটার আমার কাল কি মারটাই না মারলো বজ্জাতের বাচ্চাটা। ছবির গা কাঁপিয়ে জ্বর এসেছে। আর ছবিকে ধরে নিচে নামিয়ে এনে চেয়ারে বসাতে গেলেই সাহেরা বেগম চেঁচিয়ে উঠল, দাঁড়াও, সকাল সকাল আমি বজ্জাতের বন্ডারে আমার চোখের সামনে থেকে সরা কইতাছি, ওরে দেখলেই আমার গায়ে জ্বালা ধরে যাচ্ছে। ছবি ভয় ছিটিয়ে গেল। ওপর থেকে সাহেরা বেগমকে চেয়ারে বসে খেতে দেখে ছবি আর নিচে নামতে চায় না, তবে অয়ন জোর করে নিচে নামিয়ে এনেছে ছবিকে। ছবি অসহায় দৃষ্টিতে তাকালো অয়নের দিকে। অয়ন চোখের ইশারায় আশ্বস্ত করলো। ছবির চেয়ারে বসিয়ে সাহেরা বেগমের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, তোমার ছেলেকে সামান্য হাত তোলা নিয়ে এত চটপট করছো তুমি? ছবি যদি জানতে পারে 17 বছর আগে তোমার ছেলের ছবির বাবা মায়ের সাথে কি করেছে, তাহলে তখন ও কি করবে? এটা ভেবে দেখেছো দাদিমা? সাহেরা বেগম চমকে উঠলো, খাপা খাপা স্বরে বলল, কি কইতে চাচ্ছিস তুই? তুমি যেটা বুঝেছো আমি সেটাই বলতে চাচ্ছি। সাহেরা বেগম দমে গেল, নড়িচড়ে বসে খাবারে মনোযোগ দিল। সারা টলতলতে নিচে নামছে, গায়ে সেই কালো চাদর পেঁচানো, চুলগুলো এলোমেলো, চোখ দুটো ফোলা ফোলা। সারা রাত না ঘুমিয়েই কেটেছে। তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। সানারা ছুটে মেয়ের কাছে এসে দাঁড়ালো, আদুরে কণ্ঠে বলল, কদিনে একই হাল হয়েছে তোর চেহারার, রাতে ঘুমাস নাই? সারা উত্তর দিল না। সানারা ভেজা কণ্ঠে বলল, খেয়ে নে, আয় মা। আমি বাইরে বেরোচ্ছি, আমার কাজ আছে একটু, এখন খাওয়ার সময় নেই আমার। কিছু তো খেয়ে যা, রাতেও কিছু খাস নাই, শরীর খারাপ করবে মা। যাইতে দাও, যাইতে দাও। আমার বড় খোকার ঘরে এক একটা মীর জাফর জন্ম নিছে, যেমন মা তেমন সন্তান হয়েছে। ঘরের শত্রু বিভীষণ, যে হারামজাদা কইল ওর বাপরে সবার সামনে মার দিল,
তার জন্যই দেখো কান্দা কাইটা চোখ ফুলাইয়া ফালাইছে। গর্জে উঠল এবার সারা হুঙ্কার ছেড়ে বলল, খবরদার আমার মাকে টেনে কথা বলবে না। আমি কারোর জন্য কাঁদছি না। তোমার বয়স হয়েছে দাদিমা, নিজের মুখ এখন অন্ততপক্ষে বন্ধ রাখতে শেখো। আইছে কোন মহারানী তোমার মা যে তার টেনে কথা কওন যাবে না? যদি সাদেকের রক্ত তোর শরীরে থাকে তাহলে এই হারামজাদারে আইজি তালাক দিয়ে দে। সারার মাথায় যেন বজ্রপাত হলো। সানার আতঙ্কিত কঞ্চে বলল, কি সব বলছেন আম্মা? আপনার মাথা নষ্ট হয়ে গিয়েছে? দাদিমা ঠিকই বলেছে মা, আমি ওই লোকের সাথে সংসার করতে চাই না। শুধু শুধু সম্পর্কটা ধরে রেখে লাভ কি? একটু সম্পর্ক এভাবে টেনে বেড়ানোর মানেই হয় না। আর দমকে বোনকে থামিয়ে দিল, ব্যস্ত গলায় বলল, মাথা খারাপ হয়ে গেছে তোর? সামান্য ব্যাপারকে কেন্দ্র করে এত বড় সিদ্ধান্ত নিতে পারিস না তুই? কোনটা সামান্য ভাইয়া? আমার চোখের সামনে আমার বাবার গায়ে হাত তুলেছে, তবু আমি ওর সাথে সংসার করব? নেভার এভার। চোখের দেখা সবসময় ঠিক হয় না। এর পেছনের কারণটা জানতে চাইবি না? প্রয়োজন মনে করছি না। আমার বাবা এমন কোনো কাজ করতে পারে না যে কারণে ওনার গায়ে কেউ হাত তুলবে। সারা একটু থামলো, সানার দিকে তাকিয়ে বলল, মা আমি বাইরে যাচ্ছি, এ ব্যাপারে বাসায় ফিরে কথা বলবো।